আচ্ছা, তাহলে চলুন গত ক্লাসের বিষয়গুলো একটু ঝালাই করে নিই। গত ক্লাসে আমরা ব্রিটিশ সাম্রাজ্য নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে তারা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফরাসি, স্প্যানিশ এবং ডাচদের হারিয়ে শেষ পর্যন্ত টিকে থাকল। এর পেছনে মূলত তিনটি বড় কারণ বা শক্তি কাজ করেছে। প্রথমত, ব্যাংক অফ ইংল্যান্ড। এই ব্যাংকটি কেন এত গুরুত্বপূর্ণ ছিল? কারণ এটি সারা বিশ্ব থেকে বিদেশি পুঁজি বা সম্পদ নিজের দিকে টেনে নিতে পারত। শুরুতে তারা ডাচ প্রজাতন্ত্র থেকে পুঁজি সংগ্রহ করেছিল, কিন্তু পরে পরিস্থিতি এমন দাঁড়ালো যে আপনি যদি একজন ফরাসি অভিজাত হন কিংবা ক্যাথলিক চার্চের লোক হন, এমনকি হ্যাবসবার্গ বংশের কেউ হন, আপনার সম্পদ আপনি ইংল্যান্ডে পাঠিয়ে দিতে পারতেন। সেখানে আপনার সম্পদ নিরাপদ থাকত, কারণ ইংল্যান্ডে আইনের শাসন এবং প্রপার্টি রাইটস বা সম্পত্তির অধিকারের নিশ্চয়তা ছিল। ব্রিটেন যখন বিশাল এক সাম্রাজ্য হয়ে উঠল, তখন চীন, ভারত বা দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় প্রভাবশালীরা ব্রিটিশদের সাহায্য করত। কেন? কারণ ব্রিটিশদের সাহায্য করে এসব জায়গা থেকে তারা যা লুটতরাজ বা উপার্জন করত তা নিরাপদে রাখার জন্য ইংল্যান্ড বা তাদের কোনো কলোনিতে পাঠিয়ে দেওয়ার সুযোগ ছিল। এটি ছিল ব্রিটিশ শক্তির অন্যতম উৎস। দ্বিতীয় কারণটি হল সফট পাওয়ার। যেমন আমরা আজ ইংরেজি শিখছি কেন? কারণ আমরা উচ্চশিক্ষার জন্য পশ্চিমে যেতে চাই। এটাই হলো সফট পাওয়ার। শেক্সপিয়ার, বিবিসি, অক্সফোর্ড এই সব কিছুই ব্রিটিশ সফট পাওয়ারের অংশ, যা আজও পুরো পৃথিবীকে শাসন করছে। আর তৃতীয় কারণটি অবশ্যই ব্রিটিশ নেভি বা নৌবাহিনী। তারা সমুদ্রপথ নিয়ন্ত্রণ করত, আর তার মানেই হল তারা পুরো বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করত। শত শত বছর ধরে ব্রিটেন এই বিশ্বজুড়ে বিস্তৃত সাম্রাজ্য টিকিয়ে রাখতে পেরেছিল, যা ছিল ইতিহাসের প্রথম প্রকৃত গ্লোবাল এম্পায়ার। তবে ব্রিটিশ সাম্রাজ্যের তিনটে বড় সীমাবদ্ধতা বা সমস্যা ছিল। প্রথম সমস্যাটি ছিল তাদের জাতীয় পরিচয় বা জাতিবিদ্বেষ। ব্রিটিশদের একটা নির্দিষ্ট জাত ছিল, তারা ছিল শ্বেতাঙ্গ অ্যাংলো স্যাক্সন। বিশাল সাম্রাজ্য শাসন করলেও তারা ছিল প্রচণ্ড বর্ণবাদী। তারা নিজেদের সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করত। এই মানসিকতার কারণে স্থানীয় অভিজাতদের সাথে তাদের মেশার বা কাজ করার ক্ষমতা কমে গিয়েছিল। ফলাফল হিসেবে আমরা দেখেছি ভারত স্বাধীন হওয়ার জন্য বিদ্রোহ করল এবং ব্রিটেন শেষ পর্যন্ত তার বিদেশি সাম্রাজ্যগুলো হারিয়ে ফেলল। এর একটা আধুনিক উদাহরণ হল 2016 সালের ব্রেক্সিট, যখন ব্রিটিশরা সিদ্ধান্ত নিল তারা আর ইউরোপের অংশ হতে চায় না। তারা সাম্রাজ্য চালালেও মানুষ হিসেবে তারা বেশ সংকীর্ণ মনা বা প্রভিন্সিয়াল। তারা নিজেদের আলাদা এবং শ্রেষ্ঠ ভাবে। আমি এমন অনেক ইংরেজ দেখেছি যারা আমাকে বলেছে ইংরেজরা নাকি বিদেশি ভাষা শিখতে পারে না। তাদের দাবি তাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে তারা শুধু ইংরেজিটাই খুব ভালো বলতে পারে। ফরাসি বা স্প্যানিশ বা চাইনিজ শেখা তাদের পক্ষে সম্ভব না। এটা স্রেফ তাদের একটা বিশেষ দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় সমস্যাটি ছিল মুদ্রা বা সম্পদের মানদণ্ড। একটা দীর্ঘ সময় ধরে মানুষ সম্পদ বলতে শুধু সোনা বুঝত, কিন্তু সমস্যা হলো পৃথিবীতে সোনার পরিমাণ তো সীমিত। তাই এই খেলায় কতজন অংশ নিতে পারবে বা কে কতটুকু জিতবে তার একটা সীমা ছিল। এটি মূলত কেবল উচ্চবিত্ত বা এলিটদের একটা খেলা হয়ে দাঁড়িয়েছিল। তৃতীয় সমস্যাটি ছিল ভৌগোলিক সীমাবদ্ধতা। ব্রিটেন আসলে খুব অল্প জনসংখ্যা এবং সীমিত সম্পদের একটি ছোট দ্বীপ। ফলে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে দীর্ঘমেয়াদে টেকসই ছিল না। একসময় রাশিয়া বা জার্মানির মতো শক্তিগুলো ব্রিটেনকে চ্যালেঞ্জ করতে শুরু করে। তবে শেষ পর্যন্ত যে দেশ ব্রিটিশদের হটিয়ে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সেটি হলো আমেরিকা। আমেরিকা খুব চতুরতার সাথে ব্রিটেনের ওই তিনটি সীমাবদ্ধতাই দূর করে দেয় এবং এমন এক বৈশ্বিক ব্যবস্থার জন্ম দেয় যার মধ্যে আমরা আজও বাস করছি। ব্রিটেন এই খেলার জন্ম দিয়েছিল ঠিকই, কিন্তু আমেরিকা সেটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আমেরিকা এটা কিভাবে করল? প্রথমত, আমেরিকা কোনো ছোট দ্বীপ নয়, এটি একটি বিশাল মহাদেশীয় দুর্গ। পুরো পশ্চিম গোলার্ধ তাদের নিয়ন্ত্রণে, যা সম্পদে ভরপুর। ফলে তাদের জনসংখ্যা, ভূমি বা সম্পদের কোনো অভাব নেই। দ্বিতীয়ত, মুদ্রার সমস্যার সমাধান। আমেরিকা যেটা করল তা পুরো বিশ্বকে বদলে দিল। তারা মার্কিন ডলারকে বিশ্বের সম্পদের মানদণ্ড বানিয়ে ফেলল। যেহেতু ডলার আসলে একটা ধারণা বা কনসেপ্ট, তাই এখন এই খেলায় যে কেউ অংশ নিতে পারে এবং সম্পদ এখন অসীম হতে পারে। আগে মানুষ সোনার পেছনে ছুটত, যার সীমা ছিল, কিন্তু ডলারের কোনো শেষ নেই। আর তৃতীয়ত, জাতিগত পরিচয়। আমেরিকা বিশ্বকে বলল, আমাদের কোনো নির্দিষ্ট জাতিগত পরিচয় নেই। আমেরিকা মানে কোনো নির্দিষ্ট জমি বা রক্তের পরিচয় নয়। আমেরিকা মানে হলো একটি গেম বা ব্যবস্থা, যে কেউ এই ব্যবস্থার অংশ হতে পারে। এই বিষয়টি বোঝার জন্য আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে।
ঐতিহাসিকভাবে একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তা নিয়ে মূলত 4টি প্রধান ব্যবস্থা ছিল। 1. রাজতন্ত্র, যেখানে একজন রাজা সবকিছুর প্রধান। 2. অল্পতন্ত্র, যেখানে অভিজাতরা শাসন করে, যেমন প্রাচীন রোম। 3. গণতন্ত্র, যেখানে জনগণ সিদ্ধান্ত নেয়, যেমন প্রাচীন অ্যাথেন্স। 4. ধর্মতন্ত্র, যেখানে পুরোহিতরা শাসন করেন এবং তারা স্রষ্টার ইচ্ছা বা বিধানের প্রতিনিধিত্ব করেন। মধ্যযুগীয় ইউরোপে ক্যাথলিক চার্চের শাসন ছিল এর বড় উদাহরণ। তবে এনলাইটেনমেন্ট বা জ্ঞানোদীপ্তির যুগের শুরুতে যখন ধর্মের গুরুত্ব কমতে শুরু করল, তখন দার্শনিকরা আলোচনা শুরু করলেন যে একটি আদর্শ সমাজ বা রাষ্ট্র কেমন হওয়া উচিত। তখন সবচেয়ে জনপ্রিয় যে ধারণাটি সামনে আসে তা হল সামাজিক চুক্তিমতবাদ। এখানে দুজন প্রধান তাত্ত্বিক ছিলেন। প্রথমজন হলেন জন লক। তার মতে সরকারের কাজ খুব সহজ। মানুষের 3টি মৌলিক অধিকার আছে যা স্রষ্টা আমাদের দিয়েছেন এবং যা কেউ কেড়ে নিতে পারে না: জীবন, স্বাধীনতা এবং সম্পদের অধিকার। অর্থাৎ সরকার টিকে আছে আমাদের কষ্টার্জিত সম্পদ রক্ষা করার জন্য। আপনার যদি সম্পদ থাকে তবে আপনি এই ব্যবস্থা খুব পছন্দ করবেন এবং আরও সম্পদ অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন। এই আদর্শই ইংল্যান্ডকে অন্যদের চেয়ে এগিয়ে দিয়েছিল। অন্যজন ছিলেন জর্জ রুসো। তার ধারণা ছিল একটু ভিন্ন। তিনি বললেন, মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু কেন সেই স্বাধীনতা ছেড়ে সমাজের অংশ হয়? কারণ সমাজের মাধ্যমে আমরা একটি সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল তৈরি করি। এই জেনারেল উইল অনেকটা স্রষ্টার বিকল্প হিসেবে কাজ করে, যা আমাদের ভেতরের শ্রেষ্ঠ সত্তাকে ফুটিয়ে তোলে। একা থাকলে আমরা হয়তো ঠিক আছি, কিন্তু যখন আমরা একত্রে কোনো ধারণা বা সিস্টেম তৈরি করি, তখনই আমরা প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠি। তাহলে এই জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা বলতে কি বোঝায়? জার্মান দার্শনিক ইম্যানুয়েল কান্টের কথা ভাবুন। তিনি ব্যাখ্যা করেছেন যে মানবতার মূল ভিত্তি বা আমাদের সবার যা অর্জন করার চেষ্টা করা উচিত তাকে বলা হয় ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। এটি হল সর্বোচ্চ নৈতিক আইন, সহজ কথায় বলতে গেলে স্রষ্টার আইন। এই ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের 3টি অংশ আছে। প্রথমটি হল ইউনিভার্সালিটি বা সর্বজনীনতা। এর মানে হল, কল্পনা করুন আপনি যা করবেন আপনার আশেপাশে সবাইও তাই করবে। এখন আপনি যদি মদ খেতে চান তবে সবাই মদ খাবে। আপনি কি মাতালদের সমাজে বাস করতে চান? আপনি যদি পরীক্ষায় নকল করেন তবে সবাই নকল করবে। আপনি কি প্রতারকদের সমাজে বাস করতে চান? আবার আপনি যদি বই পড়েন তবে সবাই বই পড়বে। অর্থাৎ আপনার প্রতিটি কাজ সবার দ্বারা প্রতিফলিত হবে। এটাই সর্বজনীনতা। দ্বিতীয়টি হল ফ্রি উইল বা মুক্ত ইচ্ছা। আমি জানি আইসক্রিম খাওয়া শরীরের জন্য খারাপ আর প্রোটিন বা চিকেন খাওয়া ভালো, কিন্তু চিকেন ভালো হলেও কেউ আমাকে জোর করে তা খাওয়াতে পারবে না। আমাকে নিজের ইচ্ছায় সেটা বেছে নিতে হবে। আমি চাইলে আইসক্রিমও খেতে পারি। অর্থাৎ মানুষ যা করতে চায় না তা করার জন্য আমরা কাউকে বাধ্য করতে পারি না। আর 3 নম্বরটি হল মানুষ নিজেই নিজের লক্ষ্য। এর মানে হল, আপনি কোনো মহৎ উদ্দেশ্য অর্জনের জন্য মানুষকে কেবল একটি হাতিয়ার বা মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন না, কারণ মানুষ নিজেই পরম লক্ষ্য। ধরুন, আমি একজন রাজা হিসেবে বললাম, আমি একটা যুদ্ধ শুরু করব যাতে অনেক টাকা আসে। এতে আমার অর্ধেক মানুষ মারা গেলেও বাকি অর্ধেক তো স্বর্গে থাকবে। আপনি এটা করতে পারেন না, কারণ কোনো মহৎ লক্ষ্যের জন্য কারো জীবন বলি দেওয়া যায় না। মানুষের জীবনই হল চূড়ান্ত লক্ষ্য। এই ধারণাগুলোই জেনারেল উইল এর তাত্ত্বিক ভিত্তি তৈরি করে। এখন বাস্তবে সমাজে এটি কিভাবে কাজ করে? এই জেনারেল উইল থেকেই জন্ম নেয় সরকার, আর সরকার থেকে জন্ম নেয় আইন। সরকারের বৈধতা আসে জনগণের ঐক্যমত্য বা জেনারেল উইল থেকে। মনে রাখবেন, জেনারেল উইল মানে কিন্তু কেবল গণতন্ত্র বা মেজরিটি নয়। এটি একটি বিমূর্ত ধারণা যা আমাদের শ্রেষ্ঠ সত্তার প্রতিফলন ঘটায়। ধরুন, সবাই মিলে ভোট দিল, আমরা ওই লোকটাকে পছন্দ করি না, তাই তাকে মেরে ফেলব না। এটা জেনারেল উইল হতে পারে না। জেনারেল উইল বলে যে প্রতিটি মানুষ গুরুত্বপূর্ণ। অন্যের সাথে তেমন ব্যবহারই করো যেমনটা তুমি নিজের জন্য প্রত্যাশা করো। তাই আপনি কাউকে মারতে পারেন না। আর জনগণ যদি এমন কোনো কিছুর পক্ষে ভোটও দেয়, তবুও সেই সরকার অবৈধ হবে, কারণ তা জেনারেল উইলের বিরুদ্ধে যায়। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটাই ছিল ফরাসি বিপ্লবের ভিত্তি। ফরাসি বিপ্লবের সময় ব্রিটেন, প্রুশিয়া, অস্ট্রিয়া, রাশিয়া সহ পুরো ইউরোপ একত্রিত হয়ে ফ্রান্সকে আক্রমণ করেছিল। ফ্রান্স তখন গরিব ছিল, কোনো রাজতন্ত্র ছিল না, তবুও ফ্রান্স সবাইকে হারিয়ে দিয়েছিল। কেন? কারণ মানুষ তাদের দেশের জন্য লড়াই করার প্রেরণা পেয়েছিল। তারা বিশ্বাস করত, আমি এখন এক মহৎ উদ্দেশ্যের অংশ।
এই দেশে আমার অংশীদারিত্ব আছে, তাই আমি জীবন দিয়ে একে রক্ষা করব। দীর্ঘ সময় ধরে ফ্রান্স যুদ্ধক্ষেত্রে অপরাজেয় ছিল। এটাই হলো নেশন স্টেট বা জাতিরাষ্ট্র সম্পর্কে ফরাসি ধারণা। জাতি হলো একটি সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট, যা নাগরিকদের অধিকার নিশ্চিত করে, আর বিনিময়ে নাগরিকরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। এ কারণেই ফরাসি বিপ্লব সফল হয়েছিল এবং পরবর্তীতে নেপোলিয়নের অধীনে ফরাসি সাম্রাজ্য গড়ে উঠেছিল। এবার নেশন স্টেট বা জাতিরাষ্ট্রের আরেকটি ধারণা নিয়ে আলোচনা করা যাক। এটি হল প্রুশিয়ান বা জার্মান ধারণা, যার মূল কথা হল আয়রন অ্যান্ড ব্লাড। এখানে জাতি এমন কিছু নয় যে আপনি চুক্তির মাধ্যমে তাতে যোগ দেবেন। জাতি আপনার রক্তে মিশে আছে। জাতি মানে ভাষা, ঐতিহ্য আর মাটি। আপনি যুদ্ধে নিজেকে উৎসর্গ করার মাধ্যমেই প্রমাণ করেন যে আপনি এই জাতির যোগ্য। 1870 সালে প্রুশিয়া এবং ফ্রান্সের মধ্যে যখন ফ্র্যাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ হয়, তখন জাতিরাষ্ট্রের এই দুই ধারণা একে অপরের মুখোমুখি হয়েছিল। ফরাসিদের কাছে এটা ছিল সামাজিক চুক্তি, আপনি নাগরিক অধিকার পান বলে লড়াই করেন। আর প্রুশিয়ানদের কাছে এটা ছিল কর্তব্য, আপনি লড়াই করেন কারণ এটি আপনার রক্তে, আপনার সংস্কৃতিতে এবং আপনার পরিবারে মিশে আছে। যখন এই দুই সংস্কৃতির সংঘর্ষ হল, তখন প্রুশিয়ানরাই জয়ী হল, আর এভাবেই আধুনিক জার্মানি রাষ্ট্রের জন্ম হল। এবার আসা যাক আমেরিকার প্রসঙ্গে। নেশন স্টেট নিয়ে আমেরিকার ধারণা আবার আলাদা। ইতিহাসের ওই সময়ে আমেরিকা ছিল খুব ছোট একটা জায়গা, মাত্র 13টি কলোনি। পুরো মহাদেশ তখন আদিবাসী, ফরাসি আর স্প্যানিশদের দখলে। কিন্তু আমেরিকানরা ছিল অত্যন্ত উচ্চাভিলাষী এবং তারা খুব দ্রুত নিজেদের বিস্তার ঘটাচ্ছিল। ব্রিটেন আমেরিকাকে ভয় পেতে শুরু করল, কারণ 1700 সালের দিকে আমেরিকার জনসংখ্যা এবং সম্পদ ব্রিটেনের চেয়েও বেশি হতে শুরু করেছিল। তারা ইউরোপের সব জায়গা থেকে মানুষকে স্বাগত জানাচ্ছিল। ব্রিটেন যখন আমেরিকানদের সীমানা নির্ধারণ করে দিতে চাইল, তখন আমেরিকানরা বলল, তোমাদের কথা শুনব না, আমরা বিদ্রোহ করব। এভাবেই আমেরিকান বিপ্লবের শুরু। 1789 সালে তারা সংবিধান তৈরি করে, যা দেশের সর্বোচ্চ আইনে পরিণত হয়। আমেরিকার প্রতিষ্ঠাতা জনকরা বিশ্বের অন্যান্য দেশের ব্যবস্থা সম্পর্কে জানতেন। তারা চাইলেন দেশটাকে দ্রুত বড় করতে। তাদের সামনে অনেক শত্রু ছিল, স্প্যানিশ, ফরাসি, ব্রিটিশ এবং স্থানীয় আদিবাসীরা। তারা চাইলেন যত বেশি সম্ভব মানুষকে নিজ দেশে জায়গা দিতে। তাই তারা সিদ্ধান্ত নিলেন তাদের রাষ্ট্র হবে একটি খেলার মতো, যেখানে নাগরিকরা হবে খেলোয়াড়, আর প্রত্যেক খেলোয়াড়ের লক্ষ্য হবে নিজের সম্পদ সর্বোচ্চ করা। যখন সবাই নিজের সম্পদ বাড়াতে কঠোর পরিশ্রম করবে, তখন সেই শক্তি পুরো দেশের সম্পদে অবদান রাখবে। এতে করে আমেরিকা খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠবে। এটাই ছিল তাদের পরিকল্পনা। এই পরিকল্পনা সফল করতে তাদের এমন একটি খেলা সাজাতে হয়েছিল, যার 3টি প্রধান বৈশিষ্ট্য থাকবে। প্রথমটি হল, এটি হতে হবে উন্মুক্ত, অর্থাৎ যে কেউ এসে খেলতে পারবে। এজন্য তারা মেল্টিং পট বা সমন্বয়ের ধারণা তৈরি করে। আপনার বর্ণ, ইতিহাস বা সম্পদ যাই হোক না কেন, আপনি যদি আমেরিকার মূলধারায় মিশে যেতে রাজি থাকেন, তবে আপনাকে স্বাগতম। দ্বিতীয় এবং তৃতীয় বৈশিষ্ট্য হল ন্যায্যতা এবং স্পষ্টতা। মানুষ তখনই কঠোর পরিশ্রম করবে যদি নিয়মগুলো পরিষ্কার থাকে। আমেরিকার নিয়ম খুব সহজ, সেখানে যান, আইন মানুন, কঠোর পরিশ্রম করুন এবং ধনী হন। একেই বলা হয় আমেরিকান ড্রিম। আর ন্যায্যতার মানে হল ধন সম্পদ অর্জনের একমাত্র মাপকাঠি হবে আপনার মেধা ও পরিশ্রম, অন্য কিছু নয়। এবং সত্যি বলতে, আপনি আমেরিকায় গেলে এটাই দেখতে পাবেন। আপনি যদি মেধাবী আর কঠোর পরিশ্রমী হন, তারা আপনাকে সম্মান করবে। আমি অনেক দেশে গিয়েছি এবং দেখেছি আমেরিকায় এই বিষয়টি সত্যিই কাজ করে। কিন্তু কানাডায় এমনটা নয়। আমি কানাডায় বড় হয়েছি। সেখানে আপনি কতটা উচ্চাভিলাষী বা স্মার্ট তা নিয়ে তারা খুব একটা মাথা ঘামায় না। তারা শুধু চায় আপনি নিয়ম মেনে চলেন এবং সবার সাথে মিশে থাকেন। কানাডার কথা তো জানলেন, এবার চীনের দিকে তাকান। আমরা সবাই জানি চীনে কি হয়। আপনার মেধা আছে কি নেই, আপনি কতটা কঠোর পরিশ্রম করছেন, তাতে কারো কিছু যায় আসে না। ওখানে সবকিছু চলে আপনার গুয়ানশি বা পারিবারিক লবিং আর সম্পর্কের জোরে। আসলে পৃথিবীর বেশিরভাগ জায়গার চিত্রটাই এমন। আমার মতে যোগ্যতার কদর বা মেরিটের ধারণাটা কেবল 2টো জায়গায় সত্যি। আমেরিকায়ের সবচেয়ে বড় উদাহরণ। আমি এমন অনেক মিটিংয়ে গিয়েছি যেখানে আমেরিকানরা শুরুতে হয়তো ভেবেছে, আরে চাইনিজ ইংরেজি বলতে পারে না বা অতটা স্মার্ট না। মানে একটা বৈষম্য তো থাকেই।
কিন্তু যখনই আমি কথা বলতে শুরু করি, যুক্তি দিয়ে নিজের দাবি তুলে ধরি, তারা আমার লজিক আর সৃজনশীলতা দেখে মুগ্ধ হয়ে যায়। তারা তখন আমাকে তাদের দলে সাদরে গ্রহণ করে নেয়। এটাই আমেরিকান মানসিকতা, উদার হওয়া, মেধার কদর করা এবং প্রতিভাকে সবার উপরে স্থান দেওয়া। ব্রিটিশ বা ইংরেজরাও অনেকটা এই দিক থেকে একই রকম। হয়তো তারা বর্ণবাদী হতে পারে, কিন্তু আপনি যদি তাদের সামনে সলিড যুক্তি দাঁড়া করাতে পারেন, তারা আপনার যুক্তি মেনে নেবে। কিন্তু বিশ্বাস করেন, পৃথিবীর আর কোথাও এমনটা হয় না। চীনে আপনার যুক্তি যতই জোরালো হোক, কেউ পরোয়া করবে না। আমেরিকার অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু সত্যি বলতে আমেরিকা এমন একটা জায়গা যা সত্যিকার অর্থেই মেধাকে সম্মান দেয় এবং পুরস্কার করে। আর এই কারণেই সারা বিশ্বের মানুষ আমেরিকায় যেতে চায়। এখন প্রশ্ন হল, আমেরিকা এই সিস্টেমটা তৈরি করল কিভাবে? তারা এটা করেছে তাদের সংবিধানের মাধ্যমে। সংবিধানের মূল আইডিয়া হল একটা গেম বা খেলার নিয়ম তৈরি করা এবং এই খেলাকে ক্ষমতার ঊর্ধ্বে রাখা। তারা সরকারের এমন একটা পদ্ধতি তৈরি করেছে যেখানে এক একটি বিভাগ একে অপরকে নিয়ন্ত্রণ করে। সেখানে প্রেসিডেন্ট আছেন, কংগ্রেস আছে এবং সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্টের কাজ খুব সহজ, দেশের সর্বোচ্চ আইন অর্থাৎ সংবিধানের ব্যাখ্যা দেওয়া। সরকারের ক্ষমতাগুলো এই বিভিন্ন শাখার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। কংগ্রেস আইন তৈরি করে এবং খরচের নিয়ন্ত্রণ, যাকে বলা হয় পার্স বা টাকার থলি, তাদের হাতে। প্রেসিডেন্টের হাতে আছে যুদ্ধের ক্ষমতা বা তলোয়ার, কিন্তু প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করতে চাইলে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়, কারণ যুদ্ধের টাকা আসে কংগ্রেস থেকে। সংবিধানই সর্বোচ্চ আইন, এর মানে হল সেখানে আইনের শাসন চলে। সরকারের এই ব্যবস্থার পাশাপাশি সেখানে বিচার বিভাগ বা কোর্ট সিস্টেম আছে, যা মানুষের সম্পত্তির অধিকার রক্ষা করে, ঠিক যেমনটা ব্রিটেনে হয়। বুঝতে পারছেন তো? মূল আইডিয়াটা হলো এটা একটা খেলার মতো, আর সরকার হলো সেই সিস্টেম যা এই খেলার স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখে। এই কারণেই আমেরিকা খুব দ্রুত পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করতে পেরেছে। এই খেলাটার একটা বিশেষ দিক হলো এটি বিস্তারবাদী। ইতিহাসের বিভিন্ন সময়ে এই সিস্টেম বা গেমটি চ্যালেঞ্জের মুখে পড়েছে, কিন্তু প্রতিবারই এই গেমটি জয়ী হয়েছে। প্রথম বড় চ্যালেঞ্জ ছিল আমেরিকার গৃহযুদ্ধ। 1861 থেকে 1864 সাল পর্যন্ত উত্তর আর দক্ষিণ অংশের মধ্যে এই যুদ্ধ চলে। এটা ছিল আসলে দুটো অর্থনৈতিক ব্যবস্থার সংঘাত। উত্তরের মানুষ এই গেম বা মেধাভিত্তিক ব্যবস্থায় বিশ্বাস করত, যেখানে শ্রমিকের স্বাধীনতা ছিল। অন্যদিকে দক্ষিণ অংশ ছিল নিজস্ব এক অর্থনৈতিক ব্যবস্থা, যা কৃষি নির্ভর এবং সেখানে দাসপ্রথা চলত। উত্তরের অনেক আমেরিকানদের কাছে দাসপ্রথা ছিল এই গেমের জন্য অবমানকর, কারণ দাসপ্রথা গেমের স্বচ্ছতাকে নষ্ট করে। মনে রাখবেন, আমেরিকা তৈরি হয়েছিল স্বচ্ছতা, ন্যায্যতা আর উন্মুক্ততার ভিত্তিতে। কিন্তু কেউ যদি জন্মগতভাবে দাস হয়, তবে সেটা তো ন্যায্য নয়, কারণ সে কখনোই এই গেমে অংশ নিতে পারবে না। এই যুদ্ধে শেষ পর্যন্ত কারা জিতবে তা নির্ধারণ করতেই গৃহযুদ্ধ হয়েছিল। অবশ্যই উত্তর অংশ জয়ী হয়, কারণ তারা মুক্ত শ্রমে বিশ্বাস করত। এর ফলে উত্তরের জনসংখ্যা বেশি ছিল, ম্যানুফ্যাকচারিংয়ের কারণে তারা ধনী ছিল এবং তারা বেশি কর্মঠ ছিল। এভাবেই প্রথম বড় চ্যালেঞ্জটি তারা পার করে। এখন এই খেলাটা ছড়িয়ে পড়ছে। পুরো আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়ার পর এটি এক জায়গায় এসে থমকে গেল, কারণ আমেরিকার আর বাড়ার জায়গা নেই। তারা পুরো পশ্চিম দিকটা দখল করে ফেলেছে। এরপর সমস্যা হয়ে দাঁড়ালো টাকার চরিত্র নিয়ে। ক্যাপিটালিজম বা এই গেমের একটা সমস্যা হলো, খেলাটা যত দীর্ঘ হয়, শেষ পর্যন্ত সমস্ত টাকা মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যায়। এর ফলেই শুরু হলো গ্রেট ডিপ্রেশন বা চরম অর্থনৈতিক মন্দা। এর সমাধান হিসেবে আমেরিকাকে পুরো বিশ্ব জয় করতে হতো, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে তারা সেটাই করল। আমেরিকা তখন এই গেমটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করল US ডলার তৈরির মাধ্যমে। 1945 সালে আমেরিকা যুদ্ধে যেতে তার ঠিক এক বছর আগে 1944 সালের জুলাই মাসে নিউ হ্যাম্পশায়ারে ব্রেটন উডস কনফারেন্স আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে এই গেমটা চালু করা। আগে এই গেম শুধু আমেরিকার ভেতরে সীমাবদ্ধ ছিল, এখন তারা এটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায়। তারা প্রথম যেটা করল তা হলো US ডলারকে বিশ্বের রিজার্ভ কারেন্সি বানিয়ে দিল। এর মানে হলো বিশ্বের অন্য সব মুদ্রার মান নির্ধারিত হবে ডলারের ওপর ভিত্তি করে। আপনার কাছে যদি কানাডিয়ান ডলার থাকে, তবে সেটা দিয়ে আপনি US ডলার কিনতে পারবেন, যার আসল মূল্য আছে। এককভাবে কানাডিয়ান ডলারের আসলে কোনো দাম নেই। আজ আমরা যে সিস্টেম দেখছি তা এটাই। চীনের রেনমিনবির মানও কিন্তু US ডলারের সাথে তার সম্পর্কের ওপর নির্ভর করে, নিজে থেকে এর কোনো মূল্য নেই। এখন আপনি বলতে পারেন, আমেরিকানরা তো তাহলে চাইলেই যত খুশি টাকা ছাপাতে পারে। এই সমস্যা সমাধানের জন্য তারা বলেছিল যে US ডলার স্বর্ণের মানের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ আপনি চাইলে ডলার জমা দিয়ে সোনা নিতে পারবেন। যেহেতু সোনার পরিমাণ সীমিত, তাই ডলার ছাপানোরও একটা সীমা থাকবে, যা সিস্টেমটাকে স্থিতিশীল রাখবে।
দ্বিতীয়ত, সোভিয়েত ইউনিয়নের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এই গেমটাকে আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন ছিল। তাই তারা দুটো নতুন সংস্থা তৈরি করল, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। সহজ করে বুঝুন, ওয়ার্ল্ড ব্যাংকের কাজ হলো লোন দেওয়া। ধরুন চীন গরিব এবং তাদের বাঁধ তৈরি করতে হবে, তখন ওয়ার্ল্ড ব্যাংক তাদের টাকা দেবে যাতে তারা এই গেমে অংশ নিতে পারে। কিন্তু সাধারণত যা হয়, দেশগুলো এত বেশি লোন নেয় যে তারা ঋণে ডুবে যায় এবং টাকা শোধ করতে পারে না। তখন IMF এসে সেই দেশের সরকার আর অর্থনৈতিক নীতি বদলে দেয়, যাতে তারা এই গেমের মূল ধারায় চলে আসে। আর এর প্রধান হাতিয়ার হলো বেসরকারীকরণ। IMF বলে, তোমরা অদক্ষ, কারণ সরকারি খাতে পানি বা বিদ্যুৎ চলছে, এগুলো বেসরকারি কোম্পানির হাতে দিয়ে দাও। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর মূল লক্ষ্য হল সারা বিশ্বে এই গেমটা ছড়িয়ে দেওয়া। এরপর 1947 সালে তৈরি হলো গ্যাট, যা 1995 সালে WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থায় রূপান্তরিত হয়। এটি মূলত মুক্ত বাণিজ্যের একটি চুক্তি। আর 1973 সালে এলো সুইফট, যা বিশ্বের ব্যাংকগুলোর মধ্যে টাকা লেনদেনের একটা আন্তর্জাতিক চুক্তি। আপনি যদি চীন থেকে আমেরিকায় পড়াশোনার জন্য টাকা পাঠাতে চান, তবে সেটা এই সুইফট সিস্টেমের মাধ্যমেই যেতে হবে। এভাবেই সারা বিশ্বের ব্যাংকগুলোকে US ডলার ব্যবহারের জন্য এক সুতোয় গাঁথা হয়েছে। এখন শেষ বিষয় হচ্ছে, এই দেশগুলো আসলে কিভাবে একসাথে বসে অর্থনৈতিক সহযোগিতার সিদ্ধান্ত নেয়। এর উত্তর হলো ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস। আইডিয়াটা হলো, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো একসাথে বসে নির্দিষ্ট কিছু পলিসির ব্যাপারে একমত হয়। আর এই পুরো প্রক্রিয়াটি ঘটে অত্যন্ত গোপনে, ব্যক্তিগতভাবে। বাইরের কেউ এ সম্পর্কে কিছুই জানতে পারে না। তো এটাই হলো সেই গেম যা আমেরিকা তৈরি করেছে। এটা খুবই সহজ একটা বিষয়। এর আরও অনেক দিক আছে, তবে আমরা এখন এই দিকটাতেই ফোকাস করব। পুরো সেমিস্টার জুড়ে আমরা আলোচনা করব এই খেলাটা ঠিক কিভাবে খেলা হয়। তবে এখন আমি শুধু আপনাদের সাথে এটার পরিচয় করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলুন এখন কথা বলা যাক কিভাবে US ডলার পুরো বিশ্ব জয় করল। দীর্ঘদিন ধরে এই সিস্টেমটা বেশ ভালোই চলছিল। তখন আমেরিকার সাথে সোভিয়েত ইউনিয়নের একটা প্রতিযোগিতা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমেরিকানরা এই সিস্টেমের অপব্যবহার শুরু করে। তারা এমন সব জিনিসের পেছনে খরচ করতে শুরু করে যা দেওয়ার সামর্থ্য আসলে তাদের ছিল না, যেমন ভিয়েতনাম যুদ্ধ, মহাকাশ গবেষণা কিংবা গ্রেট সোসাইটির মতো প্রজেক্ট। তারা মাত্রাতিরিক্ত টাকা খরচ করছিল, এতে অন্যান্য দেশগুলো ভয় পেয়ে যায়। ফ্রান্স তখন তাদের সমস্ত সোনা আমেরিকা থেকে তুলে নেওয়া শুরু করে। এরপর 1971 সালে প্রেসিডেন্ট নিক্সন যা করলেন তা হলো, তিনি সবাইকে গোপন কথাটা বলে দিলেন। তিনি বললেন, দেখুন ভাইসব, আসলে আমাদের কাছে সবার পাওনা চুকানোর মতো যথেষ্ট সোনা নেই, তাই এখন থেকে আমরা ডলারের সাথে সোনার দামের যে সংযোগ পেগ ছিল তা ছিন্ন করছি। আপনারা কি বুঝতে পারছেন? এখন থেকে আপনারা ডলার দিয়ে আর সোনা দাবি করতে পারবেন না। ব্যাস, ওখানেই শেষ। এরপর US ডলার হয়ে গেল একটা পঞ্জি স্কিম। পঞ্জি স্কিম কি? সহজ কথায়, US ডলার এখন মূল্যবান কারণ মানুষ এটা ব্যবহার করতে চায়। এর নিজের কিন্তু কোনো মূল্য নেই, এর মূল্য কেবল মানুষের চাহিদার ওপর নির্ভর করে। এখন নিক্সনকে এমন কিছু করতে হতো যাতে ডলারের চাহিদা তৈরি হয়। তাই তিনি প্রথমে সৌদি আরবে গেলেন এবং পেট্রো ডলার তৈরি করলেন। পেট্রো ডলারের ধারণা খুবই সহজ। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তেলের দাম কেবল US ডলারে গ্রহণ করবে। তার মানে আপনার যদি তেলের দরকার হয়, তবে আপনার কাছে ডলার থাকতেই হবে। এটা ছিল নিক্সনের করা প্রথম কাজ। দ্বিতীয় কাজটা ছিল আরও গুরুত্বপূর্ণ। আপনারা কি জানেন তিনি কি করেছিলেন? তিনি চীন সফর করেন। তিনি শুধু চীন সফরই করেননি, বরং এমন একটি কাঠামো তৈরি করেন যেখানে আমেরিকা চীনকে সবকিছু দেবে। 1980-র দশকে আমেরিকা চীনকে তাদের বাজারের অ্যাক্সেস দেয়। এখন আমেরিকার ভোক্তারা চীনের পণ্য কিনতে পারছে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ছিল। দ্বিতীয়ত, আমেরিকা চীনকে বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি এবং শিক্ষা দেয়। চিন্তা করে দেখুন, আমেরিকা তাদের সমস্ত পুঁজি, প্রযুক্তি, এমনকি তাদের সামরিক গোপন তথ্যগুলো চীনকে বিনামূল্যে দিয়ে দেয়। শুধু তাই নয়, আমেরিকার সেরা গ্র্যাজুয়েট স্কুলগুলোতে তারা চীনের মেধাবীদের পড়াশোনার সুযোগ করে দেয়। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সামরিক সুরক্ষা। দক্ষিণ পূর্ব এশিয়া, জাপান বা ভিয়েতনামের সাথে চীনের যে দ্বন্দ্বগুলো ছিল, আমেরিকা এখন সেখানে চীনকে সুরক্ষা দেবে। চীনের জাহাজ যখন ইউরোপ, আফ্রিকা বা আমেরিকায় পণ্য নিয়ে যাবে, US নেভি সেই জাহাজগুলোকে পাহারা দেবে। আপনারা হয়তো ভাবছেন, ও খুদা, আমেরিকা চীনকে সবকিছু দিয়ে দিল, চীনকে বড়লোক বানিয়ে দিল, কেন তারা এটা করল? এর উত্তর মাত্র একটা, চীনকে দিয়ে US ডলার ব্যবহার করানো। খুবই সহজ হিসেব। এখন চীন যখন পুরো বিশ্বের সাথে ব্যবসা করে, তারা বিনিময়ে US ডলার পায়। পুরো আইডিয়াটা ছিল বিশ্বকে US ডলারের প্রতি আসক্ত করে ফেলা। এখন যেহেতু পুরো বিশ্ব ডলারের উপর নির্ভরশীল, তাই আমেরিকা চাইলে এখন পুরো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে।
1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হল তখন আমেরিকা হয়ে উঠল একমাত্র পরাশক্তি। তাদের চ্যালেঞ্জ করার মতো কেউ থাকল না। তখন তারা তৈরি করল নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠল বিশ্ব বাণিজ্যের উপর ভিত্তি করে। যেহেতু আমেরিকার ডলার নিয়ন্ত্রণ করে, তাই তারা প্রাইসিং বা পণ্যের দাম নির্ধারণের ক্ষমতাও পেয়ে গেল। আমেরিকা দামের একটি স্তর বিন্যাস তৈরি করল। একদম নিচে থাকল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ, তার ওপরে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন, তার ওপরে নলেজ বা জ্ঞান, এবং সবার ওপরে ফাইন্যান্স বা অর্থায়ন। তারা বিশ্বকে কাজের ভিত্তিতে ভাগ করে দিল। তো সম্পদ কোথায়? রাশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা। উৎপাদন কোথায়? চীন। জ্ঞান বা নলেজ কোথায়? ইউরোপ। আর ফাইন্যান্স কোথায়? আমেরিকা। আমেরিকা তাদের নিজেদের উৎপাদন চীনের কাছে পাঠিয়ে দিল, কারণ সেখানে কাজ করানো সস্তা। আর আমেরিকা নিজে শুধু ফাইন্যান্স নিয়ে থাকল। ফাইন্যান্স কি? টাকা ব্যবহার করে আরও টাকা তৈরি করা। শুরুতে মনে হয়েছিল সিস্টেমটা চমৎকার, কারণ সবাই টাকা কামাচ্ছিল। কিন্তু এই সিস্টেমের ভেতরেই কিছু অস্থিরতা বা অস্থিতিশীলতা লুকিয়েছিল। আমরা এই সেমেস্টারে সেই অস্থিরতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সহজভাবে বোঝার জন্য আমেরিকার দিকে তাকান। আপনি যখন শুধু ফাইন্যান্স বা অর্থের ওপর ফোকাস করবেন, তখন আপনার অর্থনীতি হয়ে পড়বে একটি ফটকা বা জুয়ারি অর্থনীতি। আর এই কারণেই 2008 সালের সেই ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, যেখানে আমেরিকার অর্থনীতি ধসে পড়েছিল। সেই সময় পুরো বিশ্বের অর্থনীতিই ধসে পড়ার কথা ছিল। তখন সুইজারল্যান্ডের বেজেলে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসে বিশ্বের সব কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা জড়ো হলেন। সেই গোপন জায়গায় তারা সিদ্ধান্ত নিলেন যে বিশ্বকে বাঁচানোর একমাত্র উপায় হল চীনকে দিয়ে টাকা খরচ করানো। আজকে চীনের এই যে এত আকাশচুম্বী দালান, এত বিমানবন্দর, হাই স্পিড রেলওয়ে, এগুলো কেন হয়েছে জানেন? কারণ বিশ্ব অর্থনীতিকে বাঁচাতে আমেরিকা চীনকে বাধ্য করেছিল তাদের অবকাঠামোতে বিনিয়োগ করতে, আর এটাই বিশ্ব অর্থনীতিকে রক্ষা করেছিল। কিন্তু এরপর চীনের ওপর ঋণের পাহাড় জমে যায়। চীন তখন বিশ্বকে বলল, শোনো, আমরা বিশ্ব অর্থনীতি বাঁচিয়েছি, তাই এখন আমাদেরও সমান মর্যাদা চাই। আমরা আমাদের হুয়াওয়ে ফোন সারা বিশ্বে বিক্রি করব। আমরা এখন আধিপত্যের লড়াইয়ে আমেরিকার সমান হব। আমেরিকা তখন সরাসরি বলে দিল, কখনোই না। আর এ থেকেই জন্ম নিল ডোনাল্ড ট্রাম্পের নীতি। 2016 সালে এসে ট্রাম্প প্রথমেই যেটা করলেন তা হল আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধ। চীন যখন সমান হতে চাইল, আমেরিকা তখন তাদের ওপর নিষেধাজ্ঞা দিল, তাদের পথ আটকে দেবার চেষ্টা করল। এরপর 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করল। রাশিয়ার সোজা কথা হল, তোমাদের এই প্রাইস হায়ারার্কি আমি মানি না। কারণ বন্ধুরা, আপনাদের কাছে যদি প্রাকৃতিক সম্পদ না থাকে, তবে এই সিস্টেম কাজ করবে না। সম্পদ ছাড়া আপনি উৎপাদন করতে পারবেন না, জ্ঞান বা ফাইন্যান্স দিয়েও কিছু হবে না। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করল, তারা আসলে ইউক্রেনের সম্পদের ওপর নিয়ন্ত্রণ নিতে চাইল। রাশিয়া এবং ইউক্রেন একসাথে বিশ্বের 1/3 কার্বোহাইড্রেট বা শস্য নিয়ন্ত্রণ করে। রাশিয়া আর ইউক্রেনের গম ছাড়া আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের মানুষ না খেয়ে মরবে। তো এখন এই পুরো সিস্টেমটাই ঝুঁকির মুখে। আজকে যা ঘটছে তা হল, আমেরিকা তাদের এই গেমটা বাঁচানোর জন্য লড়াই করছে। তারা তাদের সিস্টেম, তাদের ডলার এবং তাদের আধিপত্য টিকিয়ে রাখার চেষ্টা করছে। অন্যদিকে রাশিয়া এবং চীন নিজেদের শক্তি জাহির করার চেষ্টা করছে। অর্থাৎ আমরা এখন এমন একটা সময়ে আছি যেটাকে বলা যায় গেম রিসেট। আমরা এখন এই পরিবর্তিত বিশ্বেই বাস করছি। পুরো সেমিস্টার জুড়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো। আপনাদের কোনো প্রশ্ন আছে? সব পরিষ্কার? আমি জানি একসাথে অনেক তথ্য দিয়ে ফেলেছি, তবে আমরা ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব এবং বর্তমান বিশ্বের ঘটনার সাথে মিলিয়ে দেখব কেন এমনটা ঘটছে। কোনো প্রশ্ন? মনে রাখবেন, আমেরিকা চায় চীন এই গেমে সামিল হোক, কিন্তু তারা তো আর দুনিয়াকে মুখ ফুটে বলতে পারে না যে দেখো, আমরা এটা করছি কারণ আমরা লোভী আর আমরা চাই চীন আমাদের অনুগত হয়ে থাকুক। তাই তারা বলে যে আমরা চাই চীন এই গেমে আসুক, কারণ এতে তাদের মধ্যবিত্ত শ্রেণী শক্তিশালী হবে এবং চীন আরও বেশি গণতান্ত্রিক হয়ে উঠবে। কিন্তু আসলে ওসব ছিল স্রেফ ফালতু কথা, একটা ধোঁকা, মিথ্যে আর ভণ্ডামি। তো এখন চীন যখন এই গেমের ভেতরে ঢুকে পড়েছে, তারা আসলে কি করছে? তারা পুরো গেমটাকে নতুন করে সাজাচ্ছে, যাতে তারা আরও স্বাধীন হতে পারে। কারণ চীনের সমস্যা হলো, এই গেমে টিকে থাকতে হলে আপনাকে বাইরে থেকে রিসোর্স নিতে হচ্ছে এবং বিনিময়ে পণ্য তৈরি করে রপ্তানি করতে হচ্ছে, আর এটাই এই গেমে চীনের ভূমিকা। কিন্তু এই সিস্টেমের কিছু বড় সমস্যা আছে। প্রথম সমস্যা হলো, আমেরিকা পুরো গেমটা নিয়ন্ত্রণ করে।
তারা চাইলেই বলতে পারে তোমাদের আমাদের পছন্দ না, তাই তোমরা আর ব্যবসা করতে পারবে না। সহজ কথায় তারা রিসোর্স আটকে দেয় এবং বাজারে ঢোকার পথ বন্ধ করে দেয়। তাই টিকে থাকার জন্য চীনকে এখন যা করতে হচ্ছে তা হল ডাইভার্সিফাই বা বহুমুখীকরণ, অর্থাৎ আমেরিকার বাইরে নতুন বাজার তৈরি করা এবং এমন সব রিসোর্সের উৎস খুঁজে বের করা যা আমেরিকার ওপর নির্ভরশীল নয়। চীন মূলত এখন এই চালটাই চালছে, আর এটাই হল ব্রিক্সের মূল ধারণা। আমরা পরে ব্রিক্স নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। তবে মনে রাখবেন, ব্রিক্স একটা সম্পূর্ণ আলাদা ধারণা। আগে আমেরিকা সবার ওপর নিজের নিয়ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করত, আর এখন চীন এমন একটা ব্যবস্থা তৈরির চেষ্টা করছে যেটা আমেরিকার একক আধিপত্যে থাকবে না। এটাই হলো চীনের বর্তমান মানসিকতা। ব্যাপারটা কি বোঝা গেল? ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? দারুণ, তাহলে বৃহস্পতিবার আমাদের আবার দেখা হবে।